আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি? আমি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। আমরা আসলে একটা খবর পেয়েছি আপনার সম্পর্কে যে আপনি একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, তো এই জন্য আমরা আপনার একটা সাক্ষাৎকার নিতে এসেছি। তো আসলে আমরা আপনার পরিচয়টা আগে জানতে চাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। আমার পিতা মোহাম্মদ আব্দুর রহমান মুন্সি। আমাদের গ্রামের বাড়ি নীলক্ষী পিরিজপুর। এটা কুমিল্লা জেলার হোমনা উপজেলার নীলক্ষী ইউনিয়নের পিরিজপুর গ্রামে আমার জন্ম। পরবর্তীতে আমরা 1999 সনে আমরা হোমনা উপজেলা শহরে বাসা নিয়ে চলে আসি এবং এখন আমার বাসা হোমনা উপজেলা প্রপার। আপনি যে চাকরিটা করতেছেন এটা কতদিন যাবত করতেছেন? আমি 1996 সন থেকে সরকারি চাকরিতে, দ্যাট মিনস কাস্টম ডিপার্টমেন্টে আছি। আমরা শুনেছি আপনি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সার্টিফিকেট অফ মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা কি মানে কি ধরনের পুরস্কার বা এটা কাদেরকে দেয়া হয় এই সম্পর্কে আমরা একটু জানতে চাই। এটা আমাদের কাস্টম ডিপার্টমেন্টের সারা পৃথিবীব্যাপী 186টা দেশ নিয়ে ওয়ার্ল্ড কাস্টমস গঠিত। এই ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের পক্ষ থেকে 2009 সন থেকে যে সমস্ত কর্মকর্তারা রাজস্ব আহরণে বা এই সরকারের বিভিন্ন আমার ডিপার্টমেন্ট সংক্রান্ত যে সমস্ত বিষয়ে যে তাদের উল্লেখযোগ্য অবদান, বিশেষ স্মাগলিং রোধ বা রাজস্ব আহরণ, এই সমস্ত বিষয়ে যারা অসামান্য অবদান রাখে, মূলত তাদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যে ডিপার্টমেন্টের যে আমাদের যে কন্ট্রোলিং অথরিটি জাতীয় রাজস্ব বোর্ড, এই রাজস্ব বোর্ডের পক্ষ থেকে একটা প্রস্তাব ব্রাসেলস বেলজিয়ামের যে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের মধ্যে প্রেরণ করেন। ওইখান থেকে ওনারা ওইখান থেকে আমাদেরকে মনোনীত করে এই সার্টিফিকেট অফ মেরিট, এই পদক বা সম্মাননা আমাদেরকে প্রদান করেন। আর এটা প্রতি বছর এই 26শে জানুয়ারি এটা 26শে জানুয়ারি, দ্যাট মিনস আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে এই অ্যাওয়ার্ড বা সম্মাননা প্রদান করে। এটা অফিসটা সদর দপ্তর কোথায়? এটা ব্রাসেলস বেলজিয়াম। আমরা তো বিভিন্ন সময় বাংলাদেশের এয়ারপোর্ট সম্পর্কে অনেক কিছু শুনি, তো আপনি আমাদেরকে বাংলাদেশ এয়ারপোর্ট সম্পর্কে কিছু যদি জানাতেন। এয়ারপোর্ট বলতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটাতে মূলত আমি আসি গত 1 বছর যাবৎ। আমি গত 20 ফেব্রুয়ারি 2024 যোগদান করি। তো এখানে এই পর্যন্ত আমি আছি। এই প্রেক্ষাপটের মধ্যে 1 বছর প্রায়, এই সময়ের মধ্যে অনেক ঘটনাই ঘটছে। তো উল্লেখযোগ্য ঘটনা হলো যে আমি যোগদানের পরে আমি ব্যক্তি জীবনে একটু খুব কঠিনভাবে রাষ্ট্রের সম্পদ বা রাষ্ট্রের যে অর্জনকে আমি খুব মনে করি আমার নিজের সম্পদের মতো মনে করি। প্রতিরোধে আপনি অনেক ভূমিকা রেখেছেন। যে চোরাচালান প্রতিরোধ সহ অন্যান্য রাজস্ব আহরণ সংক্রান্ত বিষয় আমি সবসময় চেষ্টা করেছি। আমার কর্মজীবন প্রায় 28 বছর। এই 28 বছর আমি চেষ্টা করেছি একটা ভালো কিছু করার জন্য। এর মধ্যে উল্লেখযোগ্য জিনিস হলো যে আমাদের এই যে এয়ারপোর্টের মধ্যে যে যাত্রী ফেসিলিটিস, এটা দেওয়ার জন্য চেষ্টা করেছি। আর বিশেষ করে স্মাগলিং, যারা নিয়ে যে সমস্ত পণ্যাদি আনা নিষিদ্ধ, এই সমস্ত পণ্যাদির বিষয়ে আমি যাতে না আনতে পারে সেই জন্য আমার যথেষ্ট ভূমিকা ছিল এয়ারপোর্টের মধ্যে। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে কাস্টমসে যারা চোরাচালান বিভিন্ন ধরনের অপকর্ম করতে চায় তাদের ব্যাপারে, বা যারা করার চিন্তা ভবিষ্যতে করতেছে তাদের ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে কিনা, যে তারা কিভাবে বেঁচে থাকতে পারে যাতে এই কাজগুলো না করে? হ্যাঁ, আসলে তো এটা একটা সুন্দর প্রশ্ন করছেন। যারা চোরাচালান করে এটা তারা জীবিকা হিসাবে নিয়ে নিছে। তো এটা ছাড়া কেন, মানুষের তো অনেক কিছুই, তো আমি চোরাচালান করি না, আপনি চোরাচালান কাজের সাথে ইনভলভ না, তো আপনি যখন বেঁচে আছেন, একটা রিক্সা চালক বেঁচে আছে, একটা শ্রমজীবী বেঁচে আছে, বিভিন্ন চাকরিজীবী বেঁচে আছে, বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা মানুষকে তো অনেক পথ দেখাইছে, সেটা করবে। তারা রাষ্ট্রের জন্য ক্ষতি করে এমন কাজটা কেন করবে? এটা তো অবশ্যই করা ছাড়া, এটা ছাড়া তো অনেক কাজ আছে যেটা রাষ্ট্রের জন্য ক্ষতি করে, এটা কেন করবে? এটা তো অবশ্যই করবে না। এছাড়া আরও যে কাজগুলো তারা বেছে নেবে। একজন প্রবাসী বৈধ পথে বা বৈধ পন্থায় কিরকম মালামাল নিয়ে আসতে পারে? একজন প্রবাসী এবং যে কমার্শিয়াল, আসলে আমরা দুটো জিনিস। তো এয়ারপোর্ট দিয়ে অ্যাকচুয়ালি কোনো ব্যবসায়ের জায়গা না। এয়ারপোর্টটা শুধুমাত্র যাত্রী আসা যাওয়া করবে, এটাই আমরা প্রত্যাশা করি বা আমাদের বিধিবিধানের মধ্যে এটা আছে। আর একজন প্রবাসী আর একজন যাত্রী ধরেন সেম জিনিসই, ওনারা পারবে দুটো ব্যবহৃত মোবাইল আনতে, তার সাথে কিছু
কিছু কসমেটিক্স আনতে পারবে, কিন্তু সেটা বছরে একবার দুবার। কিন্তু আমরা যেটার প্রতি খুব বেশি প্রতিরোধ করার চেষ্টা করি সেটা হলো যারা কমার্শিয়াল জাতি, যারা কিনা বছরে 40 বার 50 বার 60 বার আসা যাওয়া করে, এবং তারা এই আসা যাওয়ার মধ্য দিয়েই তারা অনেক কিছু নিয়ে আসে যেটা কিনা আমাদের রাষ্ট্রের ইয়ের জন্য ক্ষতিকর। আর আরেকটা প্রশ্ন করছেন আপনি কি গোল্ডের ব্যাপারে। স্বর্ণ একটা জাতি 100 গ্রাম অলংকার, হ্যাঁ, আনতে পারবে, কোনো ট্যাক্স লাগবে না। আর 117 গ্রাম বার 140,000 টাকা দিয়ে শুধুমাত্র একটা বার, এর বেশি আনতে পারবে না। আমরা আসলে আপনি যে সংস্থা থেকে পুরস্কার পেয়েছেন, আপনার ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, এই সংস্থাটা কয়টা দেশ নিয়ে গঠিত? 186টা দেশ নিয়ে গঠিত। 186টা দেশ নিয়ে গঠিত। আর আপনি যে পুরস্কারটা পেয়েছেন, আমরা আপনার অনেক অবদান সম্পর্কে জানি। তো আসলে আপনি যদি স্পেসিফিক ভাবে আমাদেরকে বলেন যে আপনাকে যে পুরস্কারটা দেয়া হয়েছে, এই পুরস্কারটাতে আপনি আসলে রাষ্ট্র এবং ওই সংগঠনের জন্য বা সংস্থার জন্য আপনার কি অবদান আছে? আমি ডিপার্টমেন্টে জয়েন করেছি 1996 সনে। তো আসলে আমি একটু ব্যতিক্রম, এই সচরাচর আমার ডিপার্টমেন্ট সমাজের মানুষ যেভাবে চলে, আমি একটু ব্যতিক্রমভাবে প্রথম থেকে চলার চেষ্টা করেছি। আর এই চেষ্টার কারণে যেটা হয়েছে যে আমি ওই যে প্রথমেই বলেছি যে রাষ্ট্রের জন্য আমি নিজের সম্পদের মনে করে রাষ্ট্র সম্পদ অর্জনের জন্য আমি মনে করেছি। আর যার ফলে আমি যেখানেই গেছি আমার ডিপার্টমেন্টে জব করতে যাওয়া, আমি প্রত্যেকটা জায়গার মধ্যে আমার যে সেক্টর, আমার যে একটা রেঞ্জ, আমার যে একটা সার্কেল, আমার যে একটা এরিয়া ইউনিট, প্রত্যেকটা ইউনিটের মধ্যে রেভিনিউ সেক্টরটা মানে অনেক বেশি। আমি যদি প্রথম বলি যে আমি চট্টগ্রাম কাস্টম হাউসে আমি যোগদান করেছি মূলত একদম ডাইরেক্ট ওয়ার্ক প্লেস হিসাবে। আর আগে আমি আপিলার ট্রাইব্যুনালে ছিলাম, রংপুরে ছিলাম। তো রংপুরে আমি রংপুর কাস্টম ভেটে ওরকম চাকরি করার সুযোগ আমার হয়নি। তো আমি প্রথমেই ফিল্ড পর্যায়ের চাকরির মধ্যে কাস্টম হাউস চিটাগং, সেখানে আমি গড়ে প্রায় 800 থেকে 1000 কোটি টাকা অতিরিক্ত গভর্নমেন্টকে আদায় করার জন্য আমার প্রয়াস ছিল, যেটা হয়তো অন্য একজন অফিসারের তুলনায় অনেক বেশি। তারপরে আমি ক্রমান্বয়ে যদি আসতে থাকি, আমি ঢাকা দক্ষিণে ছিলাম, এখানেও আমি যথেষ্ট চেষ্টা করেছি, আমার এগুলি ডকুমেন্টারি আমার একদম আছে। তারপরে আমি আমার কুমিল্লা কাস্টম কমিশনারেটে এখানে আসছি, এখানেও আমি যে সার্কেলে ছিলাম দেবিদার সার্কেল সুপার হিসেবে, ওইখানে আমি 72% মাইনাস রেভিনিউ গ্রোথে জয়েন করে 273% আমি প্লাসে এখান থেকে বের হয়েছি 1 বছরের মধ্যে। তারপর আমি সিলেট কমিশনারেটে গেলাম, ওইখানের মধ্যে আমি একটা দোকানে শুধুমাত্র 2800 টাকা বেড প্রদান করত, একটা উদাহরণ হিসেবে ছোট বলি। সেখানে আমি 24 ঘন্টার অপারেশনে আমি পরের দিন 19 লক্ষ টাকা আদায় করছি 2800 টাকার স্থলে। এইগুলো আমার বড়। তারপরে আমি আসলাম ঢাকা কাস্টম হাউসে, এখানে এসে এয়ারপোর্টে আল্লাহর মতে আমি চেষ্টা করেছি যে এটাকে একটু সুন্দর পরিবেশ করার জন্য, আমার সাধ্য মতো, আমার যে কর্তব্য, আমার যে দায়িত্ব, এটাকে যথাযথ পালন করার জন্য। আমরা আপনার অবদান এবং আপনার কাজ সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা একটু আপনার ব্যক্তিগত, মানে আপনার পরিবার, আপনার মা বাবা, আপনি কোথা থেকে উঠে এসেছেন, যে কোথা থেকে এসে আজকে একটা বিশ্ব সংস্থাতে আপনি চাকরি করেন, এবং সেখান থেকে আপনি এতগুলো দেশের মধ্যে প্রায় 186টা দেশ, এই এতগুলো দেশের মধ্যে আপনাকে পুরস্কৃত করা হয়েছে। তো আপনি এই যে উঠে আসার সময়টা, ওই গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। আমার বাবা ছোট একটা ব্যবসা করতেন। আমি 1996 সালে চাকরিতে যোগদান করি। তো আমি ছোট সময় থেকে পড়ালেখা, আমার প্রত্যেকটা কাজকে পেন্ডিং করতাম, এটা আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস। কোনো পেন্ডিং যে আজকের কাজ কালকে করবো, এটা আমার সিলেবাসের মধ্যে নেই, মানে আমার লাইফ সিলেবাসের মধ্যে এটা নাই। আর সেকেন্ড থিং হলো যে আমি প্রত্যেকটা কাজকে গুরুত্ব সহকারে করি, সে ছোট হোক আর বড়, প্রত্যেকটা জিনিসকে আমি গুরুত্ব দিই, এটা আমার একটা বিষয়। আমি আরেকটা জিনিস হলো, আমি খুব দূরে পড়াশোনা করছি, আমার বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে যে আমি হাই স্কুল পড়াশোনা করছি। আসা 6 কিলোমিটার, যাওয়া 6 কিলোমিটার, 12 কিলোমিটার। এগুলো আমাকে খুব ভাবিয়ে তোলে যে এত দূরে যায় একটা ছেলে পড়াশোনা করবে। আমার নিশ্চয়ই পড়াশোনার প্রতি একটা গভীর আগ্রহ ছিল মনে করি, যার ফলে আমার পক্ষে সম্ভব হয়েছে। তো এইভাবে পড়াশোনার প্রতি একটা ভালো যোগ ছিল। আমার বাবা মার যথেষ্ট উৎসাহ ছিল, বাবা মার দোয়া ছিল, আর বিশেষ করে বাবা মার দোয়া তো অবশ্যই, আমার শিক্ষকের দোয়া ছিল আমার প্রতি। আমি কোনো শিক্ষকের সাথে কোনো বেয়াদবি করিনি বা কোনো খারাপ আচরণ করিনি, ওনাদের যথেষ্ট দোয়া ছিল আমার প্রতি। তো ছাত্র ছিলেন, মধ্যম, মোটামুটি ভালো। আপনার পরিবার? আমার পরিবার আমার এই বাসাতেই আছে। আমার একটা মেয়ে, 3টা ছেলে। তো মেয়ে পড়াশোনা শেষ করলো, আর
ছেলেটা হেফজ কমপ্লিট করে মাদ্রাসা লাইনে পড়তেছে, 3য় বর্ষ শেষ পর্যায়ে। আর এরপরের ছেলেটা 10ম শ্রেণীতে আমরা সরকারি স্কুলে পড়ে, পরের ছেলেটা 6ষ্ঠ শ্রেণীতে আমরা সরকারি স্কুলে পড়ে। আচ্ছা, আপনাকে যদি রাষ্ট্র অথবা আপনার এই সংস্থার যদি আরো কোনো গুরুত্বপূর্ণ বা বড় কোনো কাজে নিয়োজিত করে বা নিয়োগ দেয়, আপনি কি এরকম বড় কোনো কাজ করতে পারবেন কিনা ভবিষ্যতে, বা আপনার চিন্তা ভাবনা কি? তা তো অবশ্যই ইনশাল্লাহ। আমি আসলে রিস্কি যে জবটা এটা খুব পছন্দ করি, এবং এটা আমার খুব একটা শখ, যে যেখানে খুব জটিল, যে জায়গার মধ্যে কাজ করতে মানুষ খুব ভয় পায়, আমি সেখানে কাজ করতে খুব ভালো লাগে। এটা আমার এবং প্রত্যেকটা কাজে প্রথম হওয়া, ভালো করা, এটা আমার একটা লক্ষ্য থাকে, এটা আমার একটা শখ এবং লক্ষ্য। কাস্টমস মানে তো আসলে আমরা জানি যে কাস্টমসে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক ভিআইপি সিআইপি দেরকে আপনাদেরকে হ্যান্ডেল করতে হয়, সেখানে আপনাদের জীবনের অনেক হুমকি থাকতে পারে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, আমার এই দীর্ঘ সময়ে চাকরি জীবনে এটা একটা সুন্দর কথা বলছেন, বাট আমার কাছে এরকম কোনো ফোন, কোনো তদবির, কোনো হুমকি, এই বিষয়গুলো আমার কাছে একদমই আসে না। এই ব্যাপারটা আল্লাহ আমাকে একদম হেফাজত করতেছেন, এই ব্যাপারে আমি কোনো সমস্যা হয় না। আপনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আপনার জীবন আরো ভালোভাবে কাটবে। এই সময় তরুণদের উদ্দেশ্যে বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনার যদি কোনো পরামর্শ থাকে? এক্ষেত্রে আমার পরামর্শ প্রথম হলো যে কোনো মানুষ যদি আল্লাহ ভীতির কারো কাছে থাকে, আল্লাহর ভয়, তো তার পক্ষে কোনো অন্যায় কাজ করা যাবে না। এবং এই আল্লাহর ভয় সামনে নিয়ে যদি কেউ চলতে থাকে, তো তার পক্ষে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। আমি এই জন্য বলি সমস্ত তরুণদেরকে, যে তারা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম হাকামকে মেনে চলে ঠিক মতো, তখন আল্লাহ তাআলার কাছে সে যদি প্রপারলি কিছু চায়, তো আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী করবে না, আমি মনে করি। এই জন্য আমি সবচেয়ে তরুণদের কাছে যে কোনো প্রকার যেন অপরাধের সাথে ইনভলভ না হয় তারা, এবং তারা তাদের যে দায়িত্ব, সামনে পড়াশোনা করা, বা তাদের যে পিতামাতার বাধ্য সন্তান হিসেবে থাকা, সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করা, বিশেষ করে যে তার পড়াশোনা, যে তার দায়িত্বটা, সে দায়িত্বটা যেন অবহেলা না করে, সাময়িক কোনো খেলাধুলা বা অন্য কোনো জিনিসের সাময়িক যে একটা শখ, এই শখকে যদি সে উপেক্ষা করতে পারে, তো তার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করবে বলে আমি মনে করি। যেটা আমার করেছে, আমি আলহামদুলিল্লাহ এরকম তাদের জন্য করবে। এই জন্য তারা, আমি এভারেজ কথা বলবো যে আল্লাহর ভয় করে, আল্লাহর বিধান অনুযায়ী যদি কেউ চলে, তো তার জন্য কোনো সমস্যা হবে না, এবং সে ভালো কিছু পাবে দুনিয়া এবং আখিরাতে, আমি মনে করি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, শেষ করতে পারেন। তার আগে আপনার যদি কোনো উস্তাদ বা কোনো শিক্ষকদের বিষয়ে কিছু বলার থাকে, বা অন্য কারো বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে যারা আপনার জীবনের ক্ষেত্রে অনেক বড় একটা অবদান রেখেছে। এক্ষেত্রে আমি খুব শ্রদ্ধা জানাই যে আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। ডেফিনেটলি আল্লাহ তাআলা আমার ভাগ্যের পরিবর্তন করে দিয়েছেন, বা ভাগ্যকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আর এর পরবর্তীতে যদি আমি বলি, আমার মা এবং বাবা, ওনাদের দোয়া ছিল আমার প্রতি। স্পেশালি যদি কোনো শিক্ষকের কথা বলতে হয়, তো একজন শিক্ষক মোহাম্মদ আলী, মরহুম মোহাম্মদ আলী স্যার, উনি অনন্তপুর গ্রামের বাড়ি, আমাদের উপজেলারই। আর এছাড়াও আরও যত শিক্ষক আছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমার সমাজের, আমার মহল্লার এলাকার যে সমস্ত লোকরা আমাকে বিভিন্ন পর্যায়ে আমাকে সহায়তা করেছে, আমাকে বিভিন্নভাবে সহায়তা, তো আসলে শুধু আর্থিক সহায়তা এরকম না, আমার তো আর্থিক সহায়তার কারণে নেওয়ার প্রয়োজন হয়নি, আল্লাহর মতো মোটামুটি সচ্ছল পরিবারের ছিলাম আমি। বাট আমি মনে করতেছি সহায়তা এরকম, যে লোকটা আমাকে নদীটা পার করে দিয়েছিলেন, যেই মাঝি, আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেই শিলা আমাকে, মানে যে সেলুনে চুল কেটেছে আমার জন্য, আমি তাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। যে রাস্তাটা তৈরি করছিল, যে শ্রমিক, যেই রাস্তা হাইটে আমি স্কুলে গেছি, আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। সর্বোপরি সমস্ত মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমি আমার এই সুখময় সময়ের মধ্যে আমি তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওনাদেরও যেমন সুন্দর জীবন হয়, এই দোয়া আমি, এবং আমার দেশটা যাতে সুন্দরভাবে, বিশেষ করে 5ই আগস্টের পরে যে দেশের অবস্থা, এর জন্য আমরা সুন্দরভাবে যে লক্ষ্য নিয়ে আমাদের ছাত্র জনতা আগাইতে চাচ্ছিলেন, তাদের লক্ষ্য যেন সুন্দর হয়, একটা সুন্দর রাষ্ট্র যেন আমাদের হয়, আমরা একটা সম্ভাবনাময় দেশে আমরা আছি, এই দেশটা যেন আরও এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা দোয়া রাখছি। কাজী টিভির পক্ষ থেকে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।